আমাদের সাধারণত জন্ম হয়, তারপর মৃত্যু হয়। কিন্তু যদি এমনটা শোনা যায় যে কেউ জন্মেছে, তারপর মৃত্যু হয়েছে, তারপর আবার জন্মেছে। হ্যাঁ বন্ধুরা, এমনই একটা সত্যি ঘটনা সিনেমা নিয়ে আমি এসেছি পূজা। কাহিনী শুরু উত্তরপ্রদেশে আমিলো গ্রামে 1977 সালে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ কাগজ দিয়ে তৈরি। জন্মের দুদিনের মধ্যে কাগজ তৈরি হয়ে যায়, নাম, বার্থ সার্টিফিকেট। আর মৃত্যুর পর কিছু সময়ের মধ্যে কাগজ তৈরি হয়ে যায়, নাম, ডেথ সার্টিফিকেট। এবার নিশ্চয়ই আপনারা বলবেন, জ্ঞানের জন্য ধন্যবাদ। আসলে সেটা না। কাহিনী শুরু হলেই বুঝতে পারবেন কেন কথাটা বললাম। আসি আমাদের সিনেমার প্রধান চরিত্র ভরতলালের কাছে। সে হঠাৎই জানতে পারে সরকারি কাগজে সে নাকি মৃত। সে সুস্থ সবল মানুষ, অথচ কাগজে সে নাকি মৃত। সরকারি খাতায় তার কোনো অস্তিত্ব নেই। তার এই জানতে পারার কাহিনীটাও কিন্তু মজার। ভরতলাল খুবই সাদাসিধে মানুষ। বউ আর একটি ছেলে নিয়ে তার সংসার। খুব ছোটবেলায় বাবা মারা যায়। তারপর তার মা ভরতকে নিয়ে বাপের বাড়ি চলে আসে ভরতকে মানুষ করার জন্য। আর ভরতের পৈতৃক সম্পত্তি সেখানেই পড়ে থাকে ভরতের দাদুর নামে। ভরত বড় হয়ে ব্যান্ড শেখে এবং নিজে ব্যান্ডের বিজনেস শুরু করে। তার দোকানটা ছিল ছোট, আবার ব্যান্ড বাজানোর সরঞ্জামও ছিল কম। তাই ভরতের বউ ভরতকে বলে একটা লোন নিয়ে দোকানটা বড় করতে। এই গল্প গেল ভরতের সুখের সংসারের। ভরতের বউয়ের ইচ্ছা শুনে লোন নিতে রাজিও হয়ে যায়। সরকারি দপ্তরে গেলে তারা জানায় লোন নিতে গেলে কিছু বন্ধক দিতে হবে, খালি হাতে তারা লোন দেবে না। ভরত জানায় তার কিছু পৈতৃক সম্পত্তি আছে দাদুর ভিটেতে, সেগুলো সে তাহলে ডকুমেন্টস নিয়ে এসে বন্ধক দেবে। এরপর সে দাদুর ভিটেতে গেল। সেখানে এখনো তার কাকা, কাকিমা ও তাদের 3 ছেলে বাস করে। ভরতের কাকিমাকে বলে তার জমি ভাগ করে দিতে। সে জমি বন্ধক দিয়ে লোন নেবে। এখানে বলে রাখি, ভরতের কাকিমা কিন্তু মোটেও ভালো মানুষ ছিলেন না। খুবই ধুরন্ধর মহিলা তিনি। তারা প্ল্যান করে ভরতকে লেখপালের কাছে পাঠায়। সেখানে গিয়ে ভরত জানতে পারে ভরত নাকি সরকারি কাগজে মৃত। ভয় পেয়ে কাকিমার কাছে ছুটে এলে কাকিমা জানায় যে তারা ইচ্ছে করেই ভরতকে মৃত বানিয়ে ভরতের জমি জায়গা নিজেদের ছেলের নামে করে দিয়েছে। ভরত কাকিমার বেইমানিতে রীতিমতো শক হয়ে যায় আর সেখান থেকে খুব তাড়াতাড়ি চলে আসে। বাড়ি এসে গ্রামের মানুষদের কাছে এর সমাধান চাইলে পুরো গ্রাম ভরতের নামে ঠাট্টা করতে থাকে। উপায় না বুঝে সে গ্রামের প্রধানের কাছে যায়। গ্রাম প্রধান নেশাগ্রস্ত অবস্থায় কথা দেয় যে সে ব্যাপারটা দেখবে। পরের দিন ভরত তার কাছে আবার যায়। প্রধান না করে দেয়। প্রধান বলে, আমাদের দেশে রাজ্যপালের থেকে বড় হলেন লেখপাল। তিনি যদি মৃত একবার লিখেছেন তো সারা জীবনেও প্রমাণ করা যাবে না যে সে জীবিত। এরপর ভরত বিভিন্ন সরকারি দপ্তরে আর্জি জানিয়ে চিঠি লিখতে থাকে, কিন্তু কোনো কাজ হয় না। এইভাবে 4 মাস কেটে যায়। ভরতের বউ জানায় ভরত গত 6 মাস ধরে কোনো কাজ করেনি। সে নিজে 7 মাসে প্রেগনেন্ট। পরিবারের মধ্যে অভাব নেমে এসেছে। এর মধ্যে ভরতের একটি ছোট্ট ফুটফুটে মেয়ে হয়, কিন্তু মেয়ের কোনো পিতৃ পরিচয় থাকে না, কারণ তার বাবা সরকারি কাগজে মৃত। মেয়ের কাছে প্রতিজ্ঞা করে যে সে এর প্রতিকার করেই ছাড়বে। সে সাধুরাম কেভাট নামে একজন উকিলের সাথে দেখা করে। তিনি এরকম অনেক মানুষের খবর দেন যারা জীবিত থেকেও কাগজে মৃত। সাধুরাম ভরতের কাছ থেকে টাকা নিতে থাকে আর বিভিন্ন জায়গায় বৃথা চেষ্টা করতে থাকে। টাকা জোগাড় করতে করতে ভরত নিজের দোকানটাও পর্যন্ত বেচে দেয়। সে খুব ভেঙে পড়ে। তার বউ তাকে বোঝায় যে এসব ছেড়ে দিতে, কিন্তু সে রাজিও হয় না। সে এমএলএ রোড শোতে রাস্তায় ধর্নায় বসে এবং সাংবাদিকের চোখে পড়ে যায়। পরের দিনই খবরের কাগজে তার ছবি বের হয়। ছবি বের হওয়ার পরের দিন ছিল হোলি। একজন রিপোর্টার ভরতকে সাপোর্ট করে আবার তার নামের একটি আর্টিকেল পেপার ছাপে। এরপর ভরতের মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে সে যদি অপরাধ করে তাহলে তার নাম পুলিশে কমপ্লেন হবে আর সরকারি কাগজে তার নাম উঠে যাবে। যেমন ভাবা তেমনই কাজ। সে তার কাকার নাতিকে কিডন্যাপ করে। কাকার নাতি অর্থাৎ তার ভাইপো। কিন্তু তার ভিলেন কাকিমা এই চালাকি ধরে ফেলে, কিন্তু ভাইপোর কোনো ক্ষতি করে না। যাতে কাকিমারা তার নামে কমপ্লেন করে সেই জন্য সে আরও ফন্দি আটে। ভাইপোর জামা খুলে তাতে মুরগির রক্ত লাগিয়ে কুয়োর পাশে রেখে দেয়। ভাইকে খবর দেয় যে সে ভাইপোর মার্ডার করেছে,
কিন্তু তার কাকিমা এবারও তার চালাকি বুঝে যায়। শেষমেশ ভরতের ভাইপোকে বাড়ি পাঠিয়ে দেয়, কিন্তু তার কাকাতো ভাইরা তাকে খুবই মারে। সুযোগ বুঝে সে নিজেকে আরও আঘাত করে, কপাল ফাটিয়ে পুলিশের কাছে যায় আর নিজেকে অ্যারেস্ট করার কথা বলে। তার দরুন পুলিশ কিছু ঘুষও নেয়। পুলিশ পরের দিন আসার কথা বলে। পরের দিন পুলিশ স্টেশনে গেলে কাকাতো ভাইদেরকে ভরত দেখতে পায়, আর পুলিশ কমপ্লেন নিতে রাজিও হয় না। ভরতের আর বুঝতে বাকি থাকে না যে তার ভাইরা আরও বেশি টাকা ঘুষ দিয়ে গেছে। এমএলএর কাছে পুরো ঘটনাটা জানালে তিনি বলেন, এই সমস্যার সমাধান করা যেতেই পারে, কিন্তু সমস্যা সমাধান করার অর্থ হলো সমস্যাটাকে স্বীকার করা, আর আমাদের সরকারি সিস্টেম সেটা কখনোই করবে না। এমএলএর কথা মতো সে তার নামের মৃতক শব্দ অ্যাড করে। তখন তার নাম হয় ভরতলাল মৃতক। আর তখন তার মতো আরও কিছু মানুষকে সে পেয়ে যায়। তাদের সঙ্গে নিয়ে আশরাফি দেবীর সাহায্যে অখিল ভারতীয় মৃতক সংঘ প্রতিষ্ঠা করে। আর অন্যদিকে ভরতের কাকাতো ভাইরা বিধায়ককে টাকা দিয়ে হাত করে রাখে, যাতে ভরত কোনো মতেই সফল না হয়। আশরাফি দেবী লোকসভাতেও কথাটা তোলেন, কিন্তু কোনো উপায় হয় না। বিরোধী পক্ষ ঠাট্টা করে তাকেও থামিয়ে দেয়। এদিকে রিপোর্টার সিদ্ধান্ত নেয় ভরতলালের কাহিনী সারা পৃথিবীকে জানাবে। যেমন ভাবা তেমনই কাজ। ভরতের পরিচিতি চারিদিকে ছড়িয়ে পড়ে। বিভিন্ন ম্যাগাজিনে তার ছবি বেরোতে থাকে। এদিকে ভরত তার বউয়ের জন্য বিধবা ভাতার চেষ্টা করে, কারণ ভরত যেহেতু কাগজে মৃত, তাই তার বউও কাগজে বিধবা। কিন্তু সেখানেও সে ও তার বউ অপমানিত হয়। ভরতের বউ রাগ করে বাপের বাড়ি চলে যায় এবং কিছু টাকা নিয়ে ফিরে আসে, আর ভরতকে বলে সে যেন আবার ব্যান্ডের বিজনেসটা শুরু করে। টাকা এনেছে দেখে ভরত খুব অপমানিত বোধ করে। দুজনের খুব ঝগড়া হয়। বেচারি ভরতের বউ ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। ভরতের সংসারটাও ভেঙে যায়। এসব ঘটনা ভরতের জেদ আরও বাড়িয়ে দেয়। সে সিদ্ধান্ত নেয় ইলেকশন লড়ার। পার্টির নাম রাখে অল ইন্ডিয়া মৃতক সংঘ, কঙ্কাল চিহ্ন। ভরত কিন্তু জেতার জন্য ভোটে দাঁড়ায়নি। একজন মৃত মানুষকে সরকার কিভাবে নমিনেশন দেয়, এটা যাচাই করাই ছিল তার উদ্দেশ্য। নমিনেশন না হলে ইলেকশন খারিজ হবে। সরকার ইলেকশন কোনো মতেই খারিজ করবে না, আর ইলেকশন খারিজ করতে না চাইলে তাকে জীবিত ঘোষণা করতে হবে। এই ঘটনা নিয়ে হাইকোর্টেও কেস ওঠে। সে পুলিশের খাতায় নাম তোলার জন্য কোর্টে দাঁড়িয়ে জাজকে অপমান করে, কিন্তু তারপরেও পুলিশের খাতায় তার নাম ওঠে না, কারণ জাজেরও ক্ষমতা ছিল না একজন মৃত ব্যক্তির নামে এফআইআর করার। এরপর আশরাফি দেবীর গোপন সাহায্যে বিধানসভায় ঢুকে হাঙ্গামা তৈরি করে, যাতে ঘটনাটা সবার নজরে আসে। সেটা সফল হলেও ভরতকে সেখানে খুব মারা হয়। এতটা অপমানিত হওয়ার পর ভরতের মন ভেঙে যায়। সে সিদ্ধান্ত নেয় এসব ছেড়ে দেবে, আর চেষ্টা করবে না। শ্বশুরবাড়ি যায় বউকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তার বউ ফিরে যেতে অস্বীকার করে। সে এই লড়াইয়ের শেষ দেখতে চায়। বউয়ের কথায় ভরতের মনোবল আরও বেড়ে যায়। পরিবারের সব মনোবলে সে তার মনোবল ফিরে পায়। এরপরেই আশরাফি দেবীর কাছে খবর আসে ভরত কাগজে মৃত মানুষদেরকে নিয়ে সব যাত্রা বার করেছে। মৃতক সংঘ শ্রাদ্ধ অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। লেকপাল বিধানসভা সরকারি সিস্টেমের শ্রাদ্ধ। এরপরই আসে সেই সিদ্ধান্ত যা সরকারকে নড়িয়ে দেয়। কাগজে মৃত ব্যক্তিদের সব যাত্রা বের হয়। লেকপালের অফিসের সামনে মিছিল পৌঁছায়। অন্যদিকে রিপোর্টার ও সাধুরাম কেভট উকিল মুখ্যমন্ত্রীর কাছে যায় বিষয়টা নিয়ে। লেকপালের অফিসে চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয়। ভরত জোর করে লেকপালের অফিসে ঢুকে পড়ে আর কাগজ খুঁজতে থাকে। অন্যদিকে উকিল আর রিপোর্টার মুখ্যমন্ত্রীর কাছ থেকে লিখে নেয় যে ভরত জীবিত। অনেক বুঝিয়ে সিএম এর কাছ থেকে পারমিশনটা তারা পেয়ে যায়। লেকপালের অফিসে জোর করে ঢোকার জন্য ভরতকে খুব মারা হয়। তখনই উকিল এসে খবর দেয় ভরতের কাগজে আর মৃত নয়, সে তার লড়াইয়ে জিতেছে। ভরতের বউ খুশি হয়ে মালা দিয়ে বরণ করে। ভরত তার ফ্যামিলিকে ফিরে পায়, তার পরিচিতি ফিরে পায়। এইভাবেই ভরতলাল সরকারি সিস্টেমকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের অধিকার আদায় করে নেয়। পরবর্তীতে অনেক মানুষকে এর থেকে বাঁচার জন্য সাহায্য করে। অন্যদিকে ভরতের বিরুদ্ধে অন্যায় করার জন্য লেকপাল ও ভরতের কাকা কাকিমাকে সরকারি মতে শাস্তি দেওয়া হয়।